রাত 10টা বেজে 5 মিনিট। গায়ের দিকে এমন সময় মাঝরাত বলেই ধরা হয়। কুয়াশার চাদরে মুড়ি দিয়ে গোটা শালডাঙ্গা গ্রাম যেন গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে নিঝুম নিস্তব্ধতা, অথচ বিধুবাবুর চোখে ঘুমের লেশ মারত নেই। শীতের কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে গ্রামের মানুষ যখন লেপের তলায় সিঁড়িয়েছে, বিধুবাবু তখন জানালার ধারে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। খোলা জানালা দিয়ে আসা উত্তুরে হাওয়া এই বারবার হাড় হিম কাঁপিয়ে দিচ্ছে, তবুও তিনি যেন স্থির। হঠাৎ তিনি ধীরে ধীরে নিজের ঘরের দরজার কাছে এসে মুখ বাড়িয়ে ডাক দিলেন, হরিপদ, আরে ও হরিপদ, একবার এদিকে আয় তো বাপু। কানে কি তুলো দিয়ে আছিস? হরিপদ তখন বারান্দার পাশে ছোট ঘরটায় চটাই পেতে শোবার তোড়জোড় করছিল। বিধুবাবুর সেবা করতে করতে আজ রাতের খাবার খেতেই বড্ড দেরি হয়ে গেছে। হাড় ভাঙা খাটুনির পর শরীরটা একটু এলিয়ে দেওয়ার সময় আবার কর্তার ডাক শুনে মনে মনে শেষ বেজায় চটে গেল, কিন্তু মুখে তো আর সেটা বলা যায় না। উফ, এই বুড়ো বয়সে ভীমরতি না হলে এমন হয় না। এই মাঝরাতে আবার কিসের তলব? এক দণ্ড জিরোতে দেবে না দেখছি। আসছি গো বাবু, আসছি। গোলাটা তো বেশ চড়াই দেখছি। শরীর খারাপ হলে তো এত তেজ থাকে না। বাবু ডাকছিলেন? শরীর গতিক আবার বিগড়েলো নাকি? এই হিমে জানালাটা তো খোলা রেখেছেন, ঠান্ডা লাগলে তো মুশকিল হবে। ঠান্ডা লাগার বয়স পেরিয়ে গেছে হরিপদ। শরীরের চেয়ে মনের ব্যাধি যখন বেশি হয় তখন তখন বাইরের হিম কিছু করতে পারে না। আয় আয়, ভেতরে আয়, দরজাটা ভেজিয়ে দে। কেন বাবু, এত লুকোছাপা কিসের? কর্তামা গত হওয়ার পরে বাড়িতে তো আর শান্তি নেই। ওই তো বড় খোকা আর ছোট খোকা নাক ডেকে ঘুমাচ্ছে। ওই তো আমার জ্বালা হরিপদ। বড় খোকা প্রবীর, ও 1 নম্বরের কুড়ে আর ধরিবাজ। বুদ্ধিতে শান দেয় ঠিকই, কিন্তু সে বুদ্ধি শুধু পরের পরের পা মারার জন্য। আর ছোটটা সুবীর, ও তো একেবারে ফ্যাবলাকান্ত, বড্ড বেশি সরল। আমি যাওয়ার পর এই বিশাল সম্পত্তি ওরা কি আগলাতে পারবে? তুই তো এই বাড়ির পুরনো লোক, বলতো আমি আমি নিশ্চিন্তে মরি কি করে? আজ্ঞে বাবু, বড় খোকা তো এখন থেকে ব্যবসার পত্তর বোঝার চেষ্টা করছে শুনলাম। আর ছোট খোকা তো পড়াশোনা নিয়েই থাকে। ব্যবসা বুঝছে না চাই, ও বুঝছে কি করে কাজ না করে টাকা করানো যায়। শোন হরিপদ, আমি আমি একটা উকিল তৈরি করেছি, কিন্তু এটা কোনো সাধারণ উইল নয়, এটা একটা পরীক্ষা। আর এই পরীক্ষার খবরটা শুধু তুই আর আমি জানি। কাল সকালেই আমি নায়েব মশাইকে ডেকে এটা রেজিস্ট্রি করাবো। কিন্তু বাবু, আমাকে কেন বলছেন এসব? কারণ কারণ কাল যদি আমার কিছু হয়ে যায়, তুই হবি এই রহস্যের সাক্ষী। আমার 2 ছেলেকে আমি এখন এক ধাঁধায় ফেলবো, যাতে যাতে তাদের আসল রূপটা বেরিয়ে আসে। অতি চালাকি যার লজ্জায়, অতি চালাকি যার মজ্জায়, সে নিজের জালেই ফাঁসবে। আর যে মাটি কামড়ে পড়ে থাকবে সেই হবে আসল উত্তরাধিকারী। বিধুবাবুর গলার স্বর একটু অদ্ভুত তেজ ছিল। হরিপদর মনে হলো আজ রাতে এই হাওয়া শুধু ঠান্ডা নয়, একটা বড় ঝড়ের আগাম বার্তা দিচ্ছে, যে ঝড় কাল সকালে শালডাঙ্গা গ্রামের জমিদার বাড়িতে আছড়ে পড়ল। আরে শুনছি, এই কাল রাতে নাকি বিধুবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হ্যাঁ হ্যাঁ রে, এই হরিপদ প্রথম টের পায়। কিন্তু লোকটা তো মরার আগেও নায়েব ডেকে কি সব করে গেছে। এই শুনলাম সম্পত্তি নিয়ে নাকি বড় গোলমাল আছে। এই বিধুবাবুর শেষ ইচ্ছা অনুযায়ী
এই মোনার স্থাবর অস্থাবর সম্পত্তি কার নামে হবে তা একটা বিশেষ শর্তের উপর নির্ভর করছে। উফ, নায়েব মশাই, সোজাসুজি বলুন না, বাবা কি আমাদের বড় ছেলে হিসাবে সবটা দিয়ে যাননি? এই বিশাল বাড়ি, ধানি জমি, দিঘি, এই সব দেখাশোনা করা কি সুবীরের মতো বাচ্চার কাজ? দাদা, এই বাবা যা লিখে গেছেন তাই হবে। আমরা শুধু বাবার জন্য মনটা খারাপ লাগছে। থাম তো তুই, বড়দের কথায় একদম ফোড়ন কাটবি না। হ্যাঁ নায়েব মশাই, বলুন বলুন, কি সেই শর্ত? এই কইলে লেখা আছে আমার উত্তর মাঠের সেই 10 বিঘে পুরো জমি, যা গত 10 বছর কেউ চাষ করেনি, সেই জমির ঠিক মাঝখানে আমি একটা সোনার আয়না পুঁতে রেখেছি। 1 মাসের মধ্যে যে সেই আয়নাটা আমার সামনে আনতে পারবে, সেই হবে এই জমিদার বাড়ির প্রধান মালিক। তবে শর্ত একটাই, কোনো বাইরের লোক বা আধুনিক মেশিন ব্যবহার করা যাবে না। নিজেদের হাত আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে হবে। কি সোনার আয়না? 10 বিঘে জমি খুঁড়তে হবে, আর সেটা একা হাতে? বাবা কি পাগল হয়েছিলেন? বাবু কিন্তু পরিষ্কার বলে গেছেন যে এই পরীক্ষায় পাশ করবে সব সোনাদানা তারই হবে, আর যে পারবে না তাকে শুধু নামমাত্র মাসাহারা দিয়ে বাড়ি থেকে বিদায় দিয়ে করা হবে। সোনার আয়নার কথা শুনে প্রবীরের চোখে মনি ঝকঝক করে উঠল। অলস হলেও টাকার লোভ তার রন্ধে রন্ধে। সে মনে মনে হাসলো, ভাবলো বাবা ভেবেছেন আমি গদাদারের মতো খাটবো। উফ, প্রবীর অত বোকা নয়। এমন ফোন দিয়ে আঁটবো যে কাজও হবে না, আবার আয়নাটাও আমার পকেটে আসবে। শুরু হলো দুই ভাইয়ের 2 রকমের লড়াই। একদিকে সুবীরের নিষ্ঠা, অন্যদিকে প্রবীরের অতি চালাকি। সুবীর যখন গনগন করে রোদে কোদাল চালিয়ে শক্ত মাটির উপর ঘাম ছড়াচ্ছে, প্রবীর তখন গ্রামের এক তান্ত্রিক আর এক পুরনো আমলের সিঁধেল চোরের সাথে গোপনে মিটিং করছে। শোন কালী দত্ত, তোকে বড় টাকা দেব। তুই তো মাটির নিচে কি আছে সব বুঝতে পারিস। কাল রাতে ওই মাঠে যাবি, কোনো মেশিন লাগবে না। এমন কিছু কর যাতে ওই আয়নাটা সুবীরের হাতে পড়ার আগেই আমার কাছে চলে আসে। আরে চিন্তা করো না বড় খোকা, এই আমি এখন এক ধুলি পড়া দেবো, যা মাটিতে কোদাল দিলেই সুবীরে গায়ে জ্বর আসবে। আর আমার লোকের আর মাটির গন্ধ শুকে ঠিক খুঁজে বের করবে এই ওই সোনার আয়না কোথায় আছে। প্রবীর অট্ট হাসি হেসে উঠল। সে ভাবলো গাদার মতো খেটে শরীর খারাপ করার চেয়ে মাথা খাটানো অনেক ভালো। অতি চালাকের গোলায় দড়ি, বাবা বলতেন না? এবার দেখা যাবে কার গোলায় দড়ি পড়ে। আরে চল জলদি কর কালী দত্ত, কেউ দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এই পরিপথটা কিন্তু ঘুঘু ঠিক নজর রাখছে ও। আরে থামুন তো বড় খোকা, এই দেখুন আমার ম্যাজিক দণ্ড, এটা যেখানে কাঁপবে বুঝবেন সোনা ঠিক সেখানেই আছে। প্রবীরের অতি চালাকি তখন তুঙ্গে। সে ভাবলো সুবীর সারাদিন যা ঘুরছে তার চেয়ে বেশি সে এক রাতেই বের করে নেবে। কিন্তু ভাগ্য দেবতা যে অন্য কিছু ভেবে রেখেছে। তার দিকে দণ্ডটা হঠাৎ একটা জায়গায় গিয়ে খুব জোরে কাঁপতে লাগলো। এই মিলছে মিলছে বড় খোকা, এই এখানেই আছে সেই সোনার আয়না, এই কোদাল চালাও। প্রবীর নিজের উত্তেজনায় কোদাল নিয়ে কোপ মারল। কিন্তু এ কি, মাটির নিচ থেকে সোনার বদলে ভল ভল করে কালো জল বেরোতে শুরু করলো, সেই সাথে একটা বিশ্রী পচা গন্ধ। উফ, এ কি পচা গন্ধ রে! এ কি সোনা নাকি নর্দমা? এ কালী দত্ত, এ কি হচ্ছে? আর মনে হচ্ছে কোনো পুরনো শৌচাগারের গর্ত কূপে লেগেছে। বাবু পালিয়ে চলুন, এই এখান থেকে গ্রামবাসী জেগে গেলে এই মুখে চুনকালি পড়বে। দাদা কি তবে বাবার কথা অমান্য করে এই রাতের বেলা লোক লাগিয়েছিল? ছি, সোনা পাওয়ার লোভে মানুষ এত নিচে নামতে পারে। যাই হোক, আমি আমার কোণ থেকেই শুরু করি। সুবীর কারোর সাথে কোনো বিবাদে গেল না। সে মুখ বুজে তার নির্দিষ্ট অংশটা খুঁড়তে লাগলো।
দুপুর হতে না হতেই আকাশ কালো করে মেঘ এলো। কালবৈশাখী ঝড়। ও সুবীর বাবু, এই বাড়ি চলেন, বাড়ি চলেন। এমন ঝড়ে মাঠে থাকা ঠিক নয়, বাজ পড়বে যে। না হরিপদ কাকা, এই বৃষ্টিতে মাটিটা নরম হবে, ঘুরতে সুবিধে হবে। তুমি যাও, আমি একটু পরেই আসছি। কবির বৃষ্টিতে ভিজতে ভিজতে মাটি ঘুরতে লাগলো। পরিশ্রমী মানুষের কাছে ক্লান্তি থাকলেও হার না। কিন্তু বাড়ির ভেতরে কবির তখন রাগে ফুসছে। তার রাতের পরিকল্পনা জলে গেছে। এবার সে এক নতুন চাল চালবে। গদাই, এই সুবীর তো দেখছি জমি ঘুরেই যাচ্ছে। আর মাত্র 7 দিন বাকি। এভাবে চলতে থাকলে ঠিক কিছু একটা করেই ফেলবে ও। এক কাজ কর, আজ রাতে ওর কোদালটা চুরি করে নিয়ে আয় তো। আর জমির যে অংশটা ও ঘুরছে সেখানে সেখানে এক বস্তা নুন ঢেলে দে। দেখি দেখি বেটা, কাজ তো লাগাতেই পারবে না, ঘুরবে কি করে? ওই আপনি একখানা ঘুঘু লোক বটে প্রবীর বাবু। এই অতি চালাকি একেই বলে। কিন্তু নুন দিলে কি হবে? আরে গাধা, নুন দিলে মাটি পাথর হয়ে যাবে। সুবীরের এই নরম হাত দিয়ে আর কোদাল চালাতে পারবে না। আর আমি এই সুযোগে নায়েব মশাইকে দিয়ে আমার জমিটা কবজা করে লিখিয়ে নেব। কবিরের এই শয়তানি বুদ্ধি দেখে বিধাতা যেন আকাশ থেকেই হাসছিলেন। কারণ কবির যেন নুনের বস্তাটা এনেছিল, সেটা আসলে ছিল তান্ত্রিকের দেয়া এক বিশেষ কেমিক্যাল, যা মাটিকে পাথরের মতো নয়, বরং উল্টো আরো উর্বর করে তোলে, যা কবির জানত না। এই সময় শেষ। কবির বাবু, এই আপনি কি কিছু খুঁজে পেলেন? আগে আগে নায়ক মশাই, আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে দেখি শুধু জল আর কাদা বেরোচ্ছে। বাবা বোধ হয় জায়গাটা ভুল লিখেছিলেন। সুবীরও নিশ্চয়ই কিছু কিছু পায়নি। নায়েব মশাই, আমি একটা জিনিস পেয়েছি, কিন্তু এটা সোনা কিনা আমি জানি না। আরে এটা তো আমার পাওয়ার কথা ছিল, আমি তো বলেছিলাম ওখানে থাকতে পারে। নায়েব মশাই, সুবীর নিশ্চয়ই আমার জায়গাটা চুরি করেছে। এই চুপ করুন প্রবীর বাবু। এই সুবীর নিজের হাতে 1 মাস ধরে এই মাটি কামড়ে পড়েছিল, আর আপনি তো শুধু টুকটাকার লোক লাগিয়ে কাজ হাসিল করতে চেয়েছিলেন। হরিপদ, বাক্সটা খোলো তো বাপু। এই এই তোর গুপ্তধন। বাবা কি সত্যি পাগল ছিলেন? একটা পুরনো ভাঙা আয়নার জন্য এত খাটুনি? সুবীর তো দেখি পুরো ঠকে গেলি রে তুই। আমি ঠকিনি দাদা। আমি 1 মাস কাজ করে বুঝেছি মাটি আমাদের কত কিছু দিতে পারে। আমি যখন মাটি খুঁড়ছিলাম, আমি মাটির গন্ধ চিনেছি। দাঁড়ান প্রবীর বাবু, আয়নাটার নিচ থেকে একটা চিঠি আছে। বিদু বাবু এটা আপনার জন্যই লিখে গেছেন। মনে হচ্ছে যে এই আয়নাটি খুঁজে পাবে তাকে বলছি। আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখো। যদি তোর মুখে পরিশ্রমের ঘাম থাকে, তবে তুই এই আয়না তোর ভবিষ্যতের রাজা হওয়ার রূপ দেখতে পাবি। আর যদি তাও তোর মুখ পরিষ্কার থাকে কিন্তু মনে শয়তানি থাকে, তবে দেখবি আয়না তোর গলায় একটা অদৃশ্য ফাঁসির দড়ি ঝুলে আছে, যেটা তোর নিজের অতি চালাকির দড়ি। প্রবীর, তুই ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি? তুই জানতিস না যে হরিপদও আমার চোখ ছিল। তুই কাজ ফাঁকি দিয়েছিস, সুবীরকে বাধা দিয়েছিস। তাই আজ থেকে এই বাড়ি আর সব সম্পত্তি সুবীরে, আর তুই পাবি শুধু তোর ওই কাদা মাখা নর্দামার জমিটা। কবির তখন বজ্রপাতের মতো দাঁড়িয়ে রইল। সে নিজের অজান্তের হাতটা গোলার কাছে নিয়ে গেল। তার মনে হলো সত্যি যেন এক অদৃশ্য দড়ি তাকে শ্বাসরুদ্ধ করছে। তার সব ফন্দি, সব শয়তানি কাজ করতেই বিরুদ্ধ হচ্ছে। শালডাঙ্গা গ্রামে মানুষ আজও সেই গল্পের উদাহরণ দেয়। কবির তার কঠোর পরিশ্রম দিয়ে সেই পোড়া জমিকে সোনার খনিতে পরিণত করেছে। ফসল বিক্রি করে সে আজ শুধু ধনী নয়, গ্রামের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। আর প্রবীর, সে আজও তার অতি চালাকির দড়ি গোলায় নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাকে উদ্ধার করার কেউ নেই।
অতি চালাকি কারোর সাময়িক সুবিধা পাওয়া যায় ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয় না। সৎ, সোম আর নিষ্ঠার মানুষকে আসল গুপ্তধনের সন্ধান দেয়।